Welcome to my class 9 life science class. My dear students, আগের দিন আমরা যে জিনিসটা পড়েছিলাম সেটা হচ্ছে আরবিসি ডাব্লিউবিসি অনুচক্রিকা এবং রক্তরস রক্ত উপাদানের সামগ্রিক বিভিন্ন রক্তের উপাদানসমূহ। আমরা সেইগুলোই আজকে একটু ডিটেলসে পড়াশোনা করব। অর্থাৎ আরবিসি ডাব্লিউবিসি অনুচক্রিকার আমরা কাজ আর এমনি ওভারঅল যে বৈশিষ্ট্য সেইগুলো দেখেছিলাম। আজকে আমরা প্রত্যেকটার ব্লাড কর্পাসেল অর্থাৎ রক্তের বিভিন্ন রক্ত কণিকাগুলোকে ধরে আলোচনা করব। তার সাথে সাথে আমরা আরও অনেক কিছু শিখব ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ এবিও সিস্টেম, এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম দেখব। আর সম্ভব হলে আমরা অবশ্যই রক্ততঞ্চন পদ্ধতি এটাও আমরা শিখব। তাহলে আমরা প্রথমেই চলে আসি আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল। একটু আমি স্পিডে যাব, তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে এবং খাতায় টুকবেও বটে। তাহলে প্রথমে আমি যে জায়গাটা চলে আসি, দেখো এখানে লিখেছি আরবিসি। আরবিসিটা কি? রেড ব্লাড কর্পাসেল, অর্থাৎ লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকাকে আর একটা কথায় কী বলা হয়? বলা হয় এরিথ্রোসাইট। কি বলা হয়? এরিথ্রোসাইট। আমি বাংলায় লিখলাম এরিথ্রিন রঞ্জক পদার্থ, অর্থাৎ লাল বর্ণের রঞ্জক পদার্থ যেখানে উপস্থিত, অর্থাৎ আরবিসি রেড ব্লাড কর্পাসেলের মধ্যে আমরা জানি হিমোগ্লোবিন HB4, অর্থাৎ HB4O2 অক্সি হিমোগ্লোবিন বলা হয়। হিমোগ্লোবিনের ক্ষেত্রে আমরা দেখব 4টে আয়রন ময়েটিস থাকে, এফি ময়েটিস থাকে, যার সাথে আমরা জানি অক্সিজেন যুক্ত হতে পারে এবং অক্সিজেন যুক্ত অক্সি হিমোগ্লোবিন গঠন করতে পারে। এই যে অক্সি হিমোগ্লোবিন গঠন করছে আরবিসির সাথে, তাহলে হিমোগ্লোবিন আছে বলেই গঠন করতে পারছে। এবং আমরা দেখতে পাবো যে লোহিত রক্তকণিকার আকৃতিটা কীরকম, ঠিক এই রকম টাইপের একটা আকৃতি, যেটাকে আমরা অবশ্যই বলবো দ্বি অবতল বা বাই কনকেভ বলবো। মানুষের যে পরিণত আরবিসি সেটা মোটামুটি ওই 7.2 μm মতো ব্যাসযুক্ত হয়, রেডিয়াস যুক্ত হয়। দ্বি অবতল চাকতির মতো দেখতেই পাচ্ছ, দ্বি অবতল চাকতির মতো এই দুটো অবতলাকার খাঁজ দেখতে পাচ্ছ, দ্বি অবতলাকার দেখতে। এবং পরিণত অবস্থায় সবচেয়ে ক্যারিসমাটিক যে ব্যাপারটা, মানুষের ক্ষেত্রে পরিণত লোহিত রক্তকণিকায় কিন্তু অন্যান্য কোষীয় অঙ্গাণুর মতো বা অন্যান্য কোষের মতো নিউক্লিয়াসও থাকে না, মাইটোকন্ড্রিয়াও থাকে না। অর্থাৎ দে আর ডিভয়েড অফ মাইটোকন্ড্রিয়া ইন কেস অফ ম্যাচিওর্ড আরবিসি। তার মানে পরিণত লোহিত রক্তকণিকার ক্ষেত্রে আমরা বলতেই পারি যে এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া বা নিউক্লিয়াস এইগুলি থাকে না। এবং সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে লোহিত ঘটিত বা লৌহ ঘটিত শ্বাসরঞ্জক পদার্থ দেখা যায়, যেটা আমরা অবশ্যই জানি সেটাকে কী বলছে? হিমোগ্লোবিন, HB বলে ডিনোট করলাম। এছাড়া মোটামুটি আমরা এইটার যে উৎপত্তি স্থল সাধারণত দেখব পরিণত অবস্থায়, এটা মেনলি মানে জন্মের পর অবশ্যই বোন ম্যারো বা অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। তোমরা নিশ্চয়ই পাঁঠার মাংস খেয়েছো। পাঁঠার মাংসের ক্ষেত্রে এই যে হাড়ের মধ্যে যেরকমভাবে টানলে স্যুপের মধ্যে একটা উঠে আসে, ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের অস্থির মধ্যে আছে, অস্থির মধ্যে এক ধরনের তরল মজ্জা যেখানে বিভিন্ন ব্লাড কর্পাসেল বা রক্তকণিকাগুলো উৎপন্ন হয়। লোহিত রক্তকণিকা বলো, শ্বেত রক্তকণিকা বলো, তার হয়তো প্রিকারসার সোর্সগুলো হয়তো আলাদা আলাদা হতে পারে। কোনো জায়গায় মায়োলোব্লাস্ট, কোনো জায়গায় এরিথ্রোব্লাস্ট, এগুলো আলাদা আলাদা হতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করব যে এই লোহিত রক্তকণিকার ক্ষেত্রে কিন্তু এরা মেনলি জন্মের পরে কিন্তু কোত্থেকে উৎপন্ন হয় না, অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। তাহলে স্যার জন্মের আগে কোথা থেকে উৎপন্ন হয় বা ভ্রূণ অবস্থায় কোথা থেকে উৎপন্ন হয়? এই সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলোই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা জেনে নিই যে ভ্রূণ অবস্থায় অর্থাৎ মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় একেবারে ধরো ফার্স্ট ট্রাইমেস্টার বা 3 মাসের মধ্যে কোথা থেকে উৎপন্ন হয় না, ভাস্কিউলাসা অঞ্চল থেকে বা ভাস্কুলাসা এরিয়া থেকে উৎপন্ন হয়। জন্মের ঠিক 1 মাস বা 2 মাস আগে এরা উৎপন্ন হয় যকৃৎ এবং প্লীহা থেকে, অর্থাৎ লিভার এবং স্প্লিন থেকে উৎপন্ন হয়। আর জন্মের পরে এরা বোন ম্যারো থেকে উৎপন্ন হয়। বেসিক্যালি হচ্ছে বললাম হিমোসাইটোব্লাস্ট, অর্থাৎ এরা হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয়। হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয়। ভ্রূণ অবস্থায় কোত্থেকে উৎপন্ন হয়? ভ্রূণ অবস্থায় আমি বললাম এরা উৎপন্ন হচ্ছে ভাস্কুলোসা অঞ্চল থেকে। enriched with blood capillaries, blood vessels। জন্মের ঠিক আগে, জন্মের আগে কোথা থেকে উৎপন্ন হচ্ছে না, যকৃৎ ও প্লীহা।
লিভার এবং স্প্লিন থেকে উৎপন্ন হচ্ছে। এটা কিন্তু একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, ঠিক আছে। আবার গ্রেভিয়ার্স অফ আরবিসিও বলা হয়। আর জন্মের পরে কোত্থেকে উৎপন্ন হচ্ছে? জন্মের পরে উৎপন্ন হচ্ছে অস্থিমজ্জা থেকে, এবং বোন ম্যারো বা অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হচ্ছে। এই লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন জানো? নিশ্চয়ই জানো তোমরা, 120 দিন, 120 ডেজ হচ্ছে লাইফ স্প্যান। ওই যে ওপর দিকে লোহিত রক্তকণিকার চিত্রটা এঁকে দিয়েছি, দ্বি অবতলাকার, 7.2 মিউএম ব্যাসযুক্ত, এবং মোটামুটি আমাদের দেহে ওই 50 থেকে 45 লক্ষ আরবিসি প্রতি মাইক্রোলিটার রক্তে পাওয়া যায় অন অ্যান অ্যাভারেজ, মানে মেল এবং ফিমেলকে গ্রান্ট করে, ঠিক আছে, পুরুষ এবং মহিলাদের গ্রান্ট করে 50 লক্ষ থেকে 45 লক্ষ মতো আরবিসি পাওয়া যায়। পুরুষদের ক্ষেত্রে 50 লক্ষ মতো, আর মহিলাদের ক্ষেত্রে ধরে রাখো আবার 45 লাখ মতো। এই যে বললাম মাইক্রোলিটার রক্তে এই পরিমাণ আরবিসি পাওয়া যায়। আবার আমাদের 100 ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা, আরবিসির মধ্যে থাকা যে হিমোগ্লোবিনের পরিমাণ, সেইটা যদি অন অ্যান অ্যাভারেজ মাপা যায় তাহলে দেখবো 13.5 ডেসিলিটার রেসপেক্টে মাপা যায় অন অ্যান অ্যাভারেজ। তাহলে আরবিসির ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে এই এরিথ্রোসাইট, এই আরবিসি কোথা থেকে উৎপন্ন হয়, ভ্রূণ অবস্থায় কোথা থেকে উৎপন্ন হয়, জন্মের আগে কোথা থেকে উৎপন্ন হয়, জন্মের পরে কোথা থেকে উৎপন্ন হয়, এদের কতদিন বাঁচে, আরবিসির মধ্যে থাকা হিমোগ্লোবিনের গড় পরিমাণটা কত আমাদের দেহে। এছাড়া আমরা দেখলাম আকার আকৃতি। এরিথ্রোসাইট, এই যে আরবিসি, এই এরিথ্রোসাইট প্রোডাকশনকে কী বলা হয়? আমি আগের দিনই বলেছি, এরিথ্রোপোয়েসিস বলা হয়, অর্থাৎ পোয়েসিস মানে এখানে জেনারেট করছে। এই যে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার ক্ষেত্রে যে এরিথ্রোপোয়েসিস বলছে, আবার রক্তের যে উৎপাদন, অর্থাৎ রক্তকণিকার যে উৎপাদন, এটাকে কি বলে? হিমোপোয়েসিস বা হিমাপোয়েসিস, ঠিক আছে। এইগুলো লিখে নেবে যে রক্তকণিকার উৎপাদন প্রক্রিয়া বা রক্তের উৎপাদন প্রক্রিয়াকে বলা হয় হিমাপোয়েসিস। আমি দরকার হলে ওপরে মেনশন করে দিচ্ছি, হিমাপোয়েসিস বলা হয়। আর লোহিত রক্তকণিকার উৎপাদন পদ্ধতিকে কি বলা হয়? বলা হয় হচ্ছে এরিথ্রোপোয়েসিস। আবার ধরো এই যে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, যদি বৃদ্ধি পায়, তাহলে কি বলা হয়? তাহলে সেই ঘটনাকে বলা হয় পলিসাইথেমিয়া। পলি মানে বেশি হচ্ছে, অর্থাৎ পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া বলে। আবার যদি কমে যায় তবে তাকে কি বলবো? অলিগোসাইথেমিয়া। কমে গেলে তাকে আমরা বলবো অলিগোসাইথেমিয়া, বা তোমাদের একটা পরিচিত শব্দ আছে, অবশ্যই তোমরা জানো, অ্যানিমিয়া। তাহলে অ্যানিমিয়া বা অলিগোসাইথেমিয়া, যখন আরবিসির পরিমাণ রক্তের মধ্যে কমে যাচ্ছে, আর যদি বেড়ে যায় তাহলে তাকে বলে পলিসাইথেমিয়া। তার মানে আমরা শেষ করে ফেললাম আরবিসি সংক্রান্ত যা যা তথ্য আমাদের জানা উচিত। এরপরে আমরা চলে যাচ্ছি ডাব্লিউবিসি। ডাব্লিউবিসিকে এক্ষেত্রে কি বলে? এই যে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকাকে বল, একে যেমন এরিথ্রোসাইট, সাইট কথাটার মানে কি? সাইট কথাটার মানে হলো কোষ, অর্থাৎ সি/টি, সাইট, সেল। এরিথ্রো মানে লোহিত রঞ্জক পদার্থ ছিল, এক্ষেত্রে শ্বেত রঞ্জক অর্থাৎ বর্ণহীন, সেই অর্থে এটাকে আমরা বলবো লিউকোসাইট। কি বলবো? লিউকোসাইট। আর এর উৎপাদন প্রক্রিয়াকে বলবো লিউকোপোয়েসিস। লিউকোপোয়েসিস। তাহলে যেমন আমরা ওখানে দেখলাম এরিথ্রোপোয়েসিস, এখানে দেখছি কি না লিউকোপোয়েসিস। এর ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিনের ব্যাপার না, ডাব্লিউবিসি হচ্ছে লিউকোসাইট বলা হয় ডাব্লিউবিসিকে। ঠিক একইভাবে কম্পেয়ার করে যেখানে আমরা পড়ছি, তাহলে আমরা সেই অনুযায়ী দেখে নিই যে ডাব্লিউবিসির উৎপত্তি কোথা থেকে। ডাব্লিউবিসির উৎপত্তি মেনলি মায়োলোব্লাস্ট বা মায়োব্লাস্ট কোষ থেকে। তবে মনে রাখতে হবে ডাব্লিউবিসির ক্ষেত্রে আমরা অলরেডি আগের দিন পড়েও এসেছি যে দানাযুক্ত এবং দানাবিহীন শ্বেত রক্তকণিকা হয়। একটা হচ্ছে গ্র্যানুলার এবং আর একটা হচ্ছে আগ্র্যানুলার, অর্থাৎ দানাযুক্ত শ্বেত রক্তকণিকা এবং দানাবিহীন শ্বেত রক্তকণিকা। দানাযুক্ত শ্বেত রক্তকণিকার মধ্যে যেগুলো পড়ে সেগুলোর নাম আমরা পড়ে এসেছি। কি কি না? নিউট্রোফিল, নিউট্রাল অ্যাফিনিটি আমি বলেছিলাম, ইওসিনোফিল, এটা অ্যাসিডের প্রতি অ্যাফিনিটি থাকে, আর বেসোফিল, ক্ষারাসক্ত, ক্ষারের প্রতি আসক্ত আছে। আর ওয়ারাস দানাবিহীনের ক্ষেত্রে আমরা জানি
মেনলি দুটো, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। তো আগে আমরা ডাব্লিউবিসিটা পড়ে নিই। তাহলে ডাব্লিউবিসির ক্ষেত্রে আমরা দেখব এদের ক্ষেত্রে নিউক্লিয়াস তো থাকছে এবং নিউক্লিয়াসের গঠন এক একটার ক্ষেত্রে এক এক রকম। এদের যদি আয়ুষ্কাল বলা হয় সেটাও ডিফার করেছে বিভিন্ন দানাযুক্ত এবং দানাবিহীন শ্বেত রক্তকণিকার উপর ভিত্তি করে। যেমন ধরো আমি প্রথমে আসছি নিউট্রোফিল শ্বেত রক্তকণিকার কথা। এই যে নিউট্রোফিল, এই যে নিউট্রোফিলের কথা আসতে গেলে আমরা দেখব এদের উৎপত্তি কত থেকে দেখে নেবে। এদের উৎপত্তি হচ্ছে লোহিত অস্থিমজ্জা তথা বোন ম্যারো থেকে, এবং বোন ম্যারো থেকে উৎপন্ন হয়ে এরা কি করছে না লোহিত অস্থিমজ্জায় যে মায়োলোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হচ্ছে। এদের মোটামুটি যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটার মধ্যে আমরা লক্ষ্য করব যে প্রায় 2 থেকে 7টা লোব যুক্ত হয়ে থাকে। এই জন্য এদের বলা হয় পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। ধরো সাপোজ আমি বলছি, ধরো এই জায়গাটা আমি দেখাচ্ছি, এটা এইরকমভাবে এই নিউট্রোফিল শ্বেতরক্তের ক্ষেত্রে এইরকমভাবে বিভিন্ন লোব যুক্ত হয়ে থাকে। এরকমভাবে নিউক্লিয়াসটাই লোবসের আকারে থাকে। এর আয়ুষ্কাল মোটামুটি 10 থেকে 14 দিন। আর এটাকে আমি আগেই বললাম পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট বলে এটার ক্ষেত্রে। তাহলে আমরা এটা কী বলবো, পিএমএন। কার ক্ষেত্রে বললাম, নিউট্রোফিলের ক্ষেত্রে উল্লেখ করলাম। কেন বললাম, তার কারণ হচ্ছে এদের ক্ষেত্রে এই যে একাধিক লোবযুক্ত থাকছে এবং পলিমরফিক কন্ডিশন দেখা যাচ্ছে, বহুরূপ নিউক্লিয়াসের বহুরূপতা দেখা যাচ্ছে। এদের সাইটোপ্লাজমে ছড়ানো যে দানাগুলো সেগুলো মূলত প্রশম রঞ্জকে রঞ্জিত হয়, অর্থাৎ নিউট্রাল স্টেন্ড হয়। এবং এদের প্রকৃতপক্ষে মানে এগুলি প্রকৃতপক্ষে হচ্ছে লাইসোসোমাল গ্র্যানুলসও বলতে পারে। রক্তের মোট ডাব্লিউবিসির মোটামুটি 60 to 70% হচ্ছে এই নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা দিয়ে তৈরি। আমরা লক্ষ্য করব এই শ্বেত রক্তকণিকার মধ্যে মানে দানাযুক্ত শ্বেত রক্তকণিকার মধ্যে সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে এই নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা। অবশ্যই লিখে রাখবে তাহলে খাতায় যে এটার পরিমাণটা হচ্ছে সর্বাধিক, হ্যাঁ, এবং সেটা ওই 60 to 70%। আর সবচেয়ে কম হচ্ছে বেসোফিল। এরপরে এই যে আমরা এতক্ষণ যেটা বললাম, আলোচনা করলাম নিউট্রোফিল, যেটা প্রশম রঞ্জকে রঞ্জিত হচ্ছে বা নিউট্রাল রঞ্জকে রঞ্জিত হচ্ছে। এদের যে সাইটোপ্লাজমে যে দানাদার যে পদার্থটা থাকে সেটা হচ্ছে প্রশম রঞ্জক দ্বারা রঞ্জিত হয়। এরপরে আমরা কাজটা একটু দেখি। আগ্রাসন পদ্ধতিতে এরা মেনলি কী করে, বিভিন্ন ব্যাকটেরিয়া বলো বা বাইরের যে ফরেন অ্যান্টিজেনিক পার্টিকেল সেগুলোকে আত্মসাৎ করতে পারে, অর্থাৎ সেগুলোকে গিলে খেয়ে নিতে পারে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তার মানে আমরা বলতেই পারি এরা মেনলি কোনো জায়গায় কেটে গেল বা কোনো জায়গায় ধরো কোনো মাইক্রোবস দ্বারা কোনো সংক্রমণ হলো, হ্যাঁ, অণুজীব দ্বারা, সেক্ষেত্রে এরা রক্তজালকের প্রাচীর ভেদ করে বেরিয়ে আসে, যাকে বলা হয় ডায়াপিডেসিস। ডায়াপিডেসিস মানেই হচ্ছে ওই স্কুইজিং অফ ডিফারেন্ট ডাব্লিউবিসি, স্পেশালি নিউট্রোফিল ডাব্লিউবিসি বেরিয়ে আসে এবং সেটা কী করে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিকে জীবাণুকে আত্মসাৎ করে বা জীবাণুকে মেরে ফেলে। ক্ষতস্থানে মানে ধরো ব্লাড ভেসেলস এরকম আছে, ব্লাড ভেসেলসের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। এরকম যদি ব্লাড ভেসেল থাকে তাহলে ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং বেরিয়ে এসে কী করছে না, এটাকেই বলে ডায়াপিডেসিস। এই যে বেরিয়ে এসে আস্তে আস্তে কী করছে, আত্মসাৎ করছে। এবারে চলে আসি আমি ইওসিনোফিল। ইওসিনোফিলের ব্যাপারটা কি একটু ভাবা যাক এবং পড়া যাক। ইওসিনোফিলের যে ব্যাপারটা, আচ্ছা ডাব্লিউবিসিটা পড়িনি, তারপরে পুরোটা ইয়ে করবো। ইওসিনোফিল আগেই বলছিলাম এর আসক্তি কার প্রতি না, আম্লিক রঞ্জকের প্রতি। যেগুলো অ্যাসিডিক স্টেন তার প্রতি এর আসক্তিটা বেশি। এদের সাইটোপ্লাজমে যে ছড়ানো দানাগুলো আছে তাদের ক্ষেত্রে এটা মেনলি 2 থেকে 3টে লোবযুক্ত হয়। ওই যে আমি আগের বারে যেরকম দেখালাম, দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। এটা যেমন 2 থেকে 7টা লোবযুক্ত হয়, এটার ক্ষেত্রে কিন্তু অতগুলো নয়, ওই 2 থেকে 3টে লোবযুক্ত হয়। এবং এদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে আশেপাশে যে দানাদার পদার্থগুলো দেখা যায় তারা মেনলি অ্যাসিডিফাইড স্টেন দ্বারাই স্টেন্ড হয়, অর্থাৎ আম্লিক রঞ্জকের প্রতি আসক্তি বেশি এবং তাই এটা আম্লিক রঞ্জক দ্বারা রঞ্জিত হয়। এগুলি মেনলি হিস্টামিন দানা দিয়ে তৈরি। এর মধ্যে যেটা থাকে, এটা মনে রাখতে হবে, এও বোন ম্যারোতে মায়োলোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয় ইওসিনোফিল। এটা আমরা বলেছি অবশ্যই মায়োলোব্লাস্ট, এটাও বললাম মায়োলোব্লাস্ট। তাহলে
এদের ক্ষেত্রে মূলত দেখলাম এরা হিস্টামিন দানা নিয়ে বসে আছে, আর এদের ক্ষেত্রে আমরা দেখেছি লাইসোজোমাল দানা নিয়ে বসে থাকে। এদের ক্ষেত্রে ওই মোটামুটি 2-4টে বললাম, 2-3টে লোবযুক্ত নিউক্লিয়াস দেখা যায়, মোটামুটি প্রায় গোলাকার ব্যাসযুক্ত। আর এদের পরিমাণটা ওই অত নিউট্রোফিলের মতো হয় না, তার থেকে কম হয়, কিন্তু অবশ্যই বেসোফিলের থেকে বেশি। এরা মেনলি কী ক্ষরণ করে? হিস্টামিন ক্ষরণ করে, কারণ এদের দেহের মধ্যে হিস্টামিন দানা দেখা যাচ্ছে। হিস্টামিন ক্ষরণ করে বলছি, হিস্টামিন শোষণ করে অ্যালার্জির উপসর্গ দমন করে, এবং অ্যালার্জি হলে এদের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পায়। কোনো জায়গায় অ্যালার্জিক ইনফেকশন হলে বা অ্যালার্জিক ইনোকিউলেশন হলে, তাহলে আমরা দেখব যে হিস্টামিন শোষণ করে অ্যালার্জির উপসর্গ দমন করে। এর জন্য এর দেহের মধ্যে, অর্থাৎ এই ইওসিনোফিলের মধ্যে আমরা দেখতে পাবো কি না, হিস্টামিন দানা দিয়ে তৈরি হচ্ছে। যে স্থানে অ্যালার্জি হয় বা শরীরে অ্যালার্জির প্রবণতা বাড়লে এদের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যায়। ইওসিনোফিলের সংখ্যা বেড়ে যাওয়া মানে হচ্ছে কোনো কারণে অ্যালার্জিক ইনহেরিটেন্স হয়েছে। এরপর আমরা চলে আসছি কি, তার মানে এটা অ্যাকচুয়ালি অ্যালার্জি প্রতিরোধে কিন্তু সাহায্য করছে, অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করছে। বেসোফিলে চলে আসি এবার, যার ক্ষারের প্রতি আসক্তি বেশি, অর্থাৎ যার দেহের মধ্যে যে দানাগুলো আছে সেগুলো হচ্ছে হেপারিন দানা মূলত, এবং এদের আসক্তি হচ্ছে ক্ষারীয় রঞ্জকের প্রতি। এদের আকৃতিটাও গোলাকার, এদের নিউক্লিয়াসটা মোটামুটি দ্বিলতিযুক্ত, ওই খানিকটা এটারই মতো। এরম টাইপের আছে। এদের গড় আয়ুষ্কাল ওই ধরে রাখো 12 থেকে 15 দিন মতো। ইওসিনোফিলের গড় আয়ুষ্কাল ছিল ওই 8 থেকে 12 দিন মতো, আর এর আয়ুষ্কাল তো বলেছি 10 থেকে 14 দিন। ওই মোরাললেস ওই সবারই গড়ে 15 দিন, এটা ভেবে রাখতে পারো। এটা ভাবলে তোমাদের পরীক্ষা হলে লিখতে সুবিধা। দানাযুক্ত শ্বেত রক্তকণিকা স্পেশালি সবই ওই 8 থেকে 15 দিনের মধ্যেই মোটামুটি সবারই আছে দানাযুক্ত শ্বেত রক্তকণিকা। তাহলে আমি বললাম এটা কি না, লতিযুক্ত। এইবার নিউক্লিয়াসটা দ্বিলতিযুক্ত বা বাইলোব, এই স্ট্রাকচারের মধ্যে প্রচুর পরিমাণে কী ছড়িয়ে আছে? হেপারিন দানা। তাহলে এখানে দেখলাম লাইসোজোমাল দানা নিউট্রোফিলে, ইওসিনোফিলে দেখলাম হিস্টামিন দানা, আর বেসোফিলের ক্ষেত্রে দেখলাম কি না, হেপারিন দানা ছড়িয়ে আছে। মোট যে টোটাল ডাব্লিউবিসি তার মাত্র 1% হয়তো বেসোফিল রক্তকণিকা, এবং এই যে হেপারিন দানা ছড়িয়ে আছে, তাই হেপারিন নামক যে রক্ততঞ্চন রোধী বা অ্যান্টি ব্লাড কোয়াগুলেন্ট পদার্থ সৃষ্টি করে কি করে না, রক্তনালীর মধ্যে রক্ততঞ্চনকে রোধ করতে সাহায্য করে, অর্থাৎ ব্লাডকে কোয়াগুলেট করতে, ব্লাড কোয়াগুলেশনটাকে রোধ করে, প্রিভেন্ট করে। ঠিক আছে, হেপারিন নামক এই রক্ততঞ্চন বিরোধী, যাতে রক্ত তঞ্চিত বা জমে না যায়, ক্লট না করে যায়, সেই জন্য এই হেপারিন পদার্থ রক্তবাহের মধ্যে দিয়ে, স্মুথ এপিথেলিয়াল লেয়ারের মধ্যে দিয়ে আস্তে আস্তে প্রবাহিত হতে থাকে। তাহলে এর দেহতে কী আছে না, হেপারিন দানা আছে। এটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি লিম্ফোসাইট এবং মনোসাইট। লিম্ফোসাইট এবং মনোসাইটের ক্ষেত্রে দেখতে গিয়ে আমরা দেখব লিম্ফোসাইট মেনলি ওই যে আগেই বললাম যে এই লিম্ফোসাইট বলো বা মেনলি এরা ওই প্লিহা থেকে মেনলি প্লিহা এবং লসিকা গ্রন্থির লিম্ফোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয় এই লিম্ফোসাইট। ঠিক আছে, ওই প্লিহা মানে আগেই বলেছি আমি যে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হিসেবে কাজ করে স্প্লিন, এবং লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে লিম্ফোব্লাস্ট কোষ থেকে এরা তৈরি হচ্ছে। এটা মনে রাখতে হবে লিম্ফোসাইটের ক্ষেত্রে। আর মনোসাইটের ক্ষেত্রে কিন্তু মনোব্লাস্ট কোষ। তাহলে আমি দরকারে লিখে রাখছি, লিম্ফোসাইটের ক্ষেত্রে আমরা দেখলাম কি না, এটা হচ্ছে লিম্ফোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হচ্ছে, আর মনোসাইট কোষ থেকে তৈরি হচ্ছে মনোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হচ্ছে। এর মধ্যে একটা ক্যারিশমাটিক মরফোলজিক্যাল ডিফারেন্স আছে। যেগুলো মনোসাইট সেগুলো হচ্ছে একটু লার্জ শেপ, বড় আকারে, বৃহৎ আকারে, আর যেগুলো লিম্ফোসাইট সেগুলো হচ্ছে ক্ষুদ্র আকারে, দানাবিহীন শ্বেত রক্তকণিকা। এদের ক্ষেত্রে আমরা দেখবো এদের গড় আয়ু মোটামুটি 1 থেকে 3 দিন মতো, ম্যাক্সিমাম 4 দিন মতো। বৃহৎ লিম্ফোসাইট অর্থাৎ অপরিণত লিম্ফোসাইটের ক্ষেত্রে আমরা বলবো, যেগুলো অপরিণত সেইগুলোর ক্ষেত্রে আমরা বলবো যে এরা আস্তে আস্তে ক্ষুদ্র লিম্ফোসাইটে পরিণত হয় এবং গোলাকার টাইপের। এদের সাইটোপ্লাজম কিন্তু দানাবিহীন। এদের 2 ধরনের লিম্ফোসাইট হয়। লিম্ফোসাইট হচ্ছে মেনলি 2 ধরনের, একটাকে বলা হয়, তোমরা পরবর্তীকালে পড়বে হিউম্যান ওয়েলফেয়ারে, বি লিম্ফোসাইট, আর একটাকে বলা হয় টি লিম্ফোসাইট। আগের দিন আমি করে দিয়েছিলাম বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। এরপরে এই যে বললাম বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এরা ডাব্লিউবিসি, টোটাল যে ডাব্লিউবিসি অর্থাৎ টোটাল কাউন্ট
টিসির ক্ষেত্রে 25% হয়। আর আমরা আরও একটা উল্লেখ করব যে এই যে লিম্ফোসাইট, এদের কাজ কি, মেনলি অ্যান্টিবডি সংশ্লেষ করে। যে বি লিম্ফোসাইট আছে, বি লিম্ফোসাইট কোনো মানে অ্যান্টিজেন ভেতরে প্রবেশ করলে, আমাদের দেহে প্রবেশ করলে বি লিম্ফোসাইটটা দুভাগে ভাগ হয়ে যায় ইমিউনোজেনিক সিস্টেমের মাধ্যমে, ইমিউনোজেনিক সেলের মাধ্যমে। পরবর্তীকালে গিয়ে তোমরা পড়বে যে বি প্লাজমা কোষ এবং বি মেমারি সেল, এই দুটো ভাগে ভাগ হয়ে যায়। এর মধ্যে বি প্লাজমা কোষ যেটা হয় বা বি প্লাজমা সেল যেটা হয়, সেটা কিন্তু অ্যান্টিবডি প্রস্তুত করতে সাহায্য করে এবং মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরিতে হেল্প করে। আর বি মেমারি সেল মেমারাইজ করে, রেকগনাইজ করে, সেটা আমরা পরে পড়বো অ্যান্টিজেনগুলোকে। তাহলে মেনলি অ্যান্টিবডি সংশ্লেষ করে রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। আর মনোসাইটের ক্ষেত্রে কি বলবো, মনোসাইটের ক্ষেত্রে আমরা বলবো এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। ধরো এই যে লিম্ফোসাইট, এইগুলোর ক্ষেত্রে যে আমরা একটা ক্লাসিক এক্সাম্পল ওই ফ্যামিলির, ধরো এনকে সেল হিসাবে উদাহরণ দিতে পারি। আবার মনোসাইটকে ধরো ম্যাক্রোফাজ, হ্যাঁ, বড় আকৃতিতে একটু বড় হয়, গোলাকার এবং সবচেয়ে বড় রক্তকণিকা, নিউক্লিয়াসটি খাঁজযুক্ত হয় এবং বৃহদাকার হয় বটে। সাইটোপ্লাজমের কোনো দানার উপস্থিতি দেখা যায় না। এরা মোটামুটি এরাও ওই প্লিয়া এবং লোহিত অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। তাহলে এরা দুজনেই কিন্তু কি না, দুজনেই হচ্ছে দানাবিহীন শ্বেত রক্তকণিকা। এরপরে আমরা তাহলে এই ডাব্লিউবিসির রেসপেক্টে একটু দেখে নিই। ডাব্লিউবিসির রেসপেক্টে যদি আমরা দেখি, আমরা লক্ষ্য করব যে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় বেশি বেড়ে যায়, অর্থাৎ বৃদ্ধি পায় যদি অতিরিক্ত পরিমাণে, তাহলে এক্ষেত্রে ইনক্রিজ যদি করে, বৃদ্ধি হলে কী রোগ হবে না লিউকেমিয়া, এটার আর একটা নাম ব্লাড ক্যান্সার। ঠিক আছে, লিউকেমিয়া বা লিউকোসাইথেমিয়া। আর যদি কমে যায় তাহলে কী হয়, কমে গেলে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসির পরিমাণ যদি কমে যায়, তাহলে আমরা দেখব লিউকেপিনিয়া বা লিউকোপিনিয়া বলা হয়, লিউকোপিনিয়া। তাহলে বেড়ে গেলে দেখলাম লিউকেমিয়া, আর কমে গেলে দেখলাম লিউকোপিনিয়া। এবার চলে আসছে আমাদের অণুচক্রিকা। অণুচক্রিকার ব্যাপারটা একটু পড়ি। অণুচক্রিকা তেমন কিছু এর অত ডাইভার্সিফিকেশন নেই। অণুচক্রিকা মেনলি মেগা ক্যারিওসাইট কোষ থেকে উৎপন্ন হয় এবং মেগা ক্যারিওসাইট কোষের ক্ষণপথ থেকে উৎপন্ন হয়েছে এই অণুচক্রিকা বা প্লেটলেটস। এদের আয়ুষ্কাল কত, মোটামুটি 5 থেকে 9 দিন। আমি এখানে লিখে দিচ্ছি যে এরা মোটামুটি এটা কী বলে, এটাকে মেনলি বলা হচ্ছে, অবশ্যই তোমরা লক্ষ্য করবে যে থ্রম্বোসাইটোসিস মেনলি হচ্ছে বেড়ে গেলে, থ্রম্বোসাইট বলে অ্যাকচুয়ালি, থ্রম্বোসাইট বলে, বেড়ে গেলে থ্রম্বোসাইটোসিস আর কমে গেলে থ্রম্বোসাইটোপিনিয়া হিসেবে দেখানো হয়। তো যাই হোক, যেটা বলার কথা, এই যে থ্রম্বোসাইট বললাম, এদের ক্ষেত্রে মোটামুটি ওই আয়ুষ্কালটা কত দিনের না 5 থেকে 9 দিন, 5 থেকে 9 দিন মতো এদের আয়ুষ্কাল। এইগুলোর ক্ষেত্রে তো বলে দিয়েছি, যেমন এইগুলোর ক্ষেত্রে 1 থেকে 3 দিনের মধ্যে, আর এইগুলোর ক্ষেত্রে মোটামুটি 8 থেকে 15 দিনের মধ্যে অন অ্যান অ্যাভারেজ, তোমাদের বুঝতে সুবিধা হবে এক্ষেত্রে। আর এক্ষেত্রে বললাম 5 to 9 ডেজ। এরা মেনলি কোথেকে উৎপন্ন হচ্ছে না মেগা ক্যারিওসাইট কোষ থেকে উৎপন্ন হচ্ছে, মেগা ক্যারিওসাইট কোষ থেকে উৎপন্ন হচ্ছে। আবার দেখো এই যে এদের ক্ষেত্রেও দ্বি অবতল চাকতি বা গোলাকার বা ডিম্বাকার হতে পারে। এদের কাজ কি, এদের মূলত কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করা, অর্থাৎ ব্লাড কোয়াগুলেশন হেল্প করা। এই যে তোমার কোনো জায়গায় কেটে গেল, ছুঁয়ে ছুঁয়ে রক্ত বেরোচ্ছে, 2 থেকে 3 মিনিট পরে, অর্থাৎ ব্লিডিং টাইমের পরে যখন ক্লটিং টাইম আসবে, তখন অণুচক্রিকা ভেঙে গিয়ে কীভাবে রক্ত তঞ্চিত হয় সেটা আমরা পরে পড়বো। এখন আপাতত জেনে রাখো, অণুচক্রিকার কাজ হচ্ছে রক্তকে তঞ্চিত করতে সাহায্য করা বা রক্ত কাটার স্থানে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করা হচ্ছে অণুচক্রিকার প্রধান কাজ। আর ডাব্লিউবিসির কাজ তো বুঝে গেছো যে শ্বেত রক্তকণিকা ওই সৈন্যদের মতো কী করে না রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং বাইরের থেকে কোনো জীবাণু বা অ্যান্টিজেনিক পার্টিকেল আমাদের দেহে প্রবেশ করলে তার বিরুদ্ধে অ্যান্টিবডি গঠনের মাধ্যমে সেটাকে নিউট্রালাইজ করে দেয় বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান তৈরি করতে সাহায্য করে। আর লোহিত রক্তকণিকা তো আমরা আগের দিনই পড়েছি যে পুষ্টিদ্রব্য পরিবহন বলো বা শ্বাসবায়ু পরিবহন বলো, অক্সিহিমোগ্লোবিন বা কার্বোমিনো হিমোগ্লোবিনের মাধ্যমে শ্বাসবায়ু পরিবহন বা গ্যাসের আদান প্রদানে সাহায্য করে, হরমোন উৎসেচক এগুলো করতে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের বিভিন্ন রক্তকণিকার কাজ, তাদের স্ট্রাকচার, ওভারঅল তাদের বৈশিষ্ট্য। এইবার এই যে ধরো টিসিডিসি, রক্তের ডাব্লিউবিসির মোট সংখ্যা যে গোনাটাকে বলা হয় টোটাল কাউন্ট। টোটাল ডাব্লিউবিসি, যে যতদিন ডাব্লিউবিসি আছে, এটা টোটাল গোনাকে বলা হয় টিসি।
বা টোটাল কাউন্ট, আর আলাদা আলাদা করে গোনাকে বলা হয় ডিফারেন্সিয়াল কাউন্ট, ডিসি, ডিফারেন্সিয়াল কাউন্ট। দেখো পাহাড়ি উচ্চতায় কিন্তু মানুষের ক্ষেত্রে আরবিসির সংখ্যা বেশি হয়, ওই জন্য পাহাড়ি উচ্চতায় গায়ের রং বা তার রক্তের দেখবে ব্লাড ভেসেল অনেকটা রেডিশ টাইপের হয় তার, ঠিক আছে, কারণ ফর্সা টাইপের হয়। অক্সিজেন কম থাকায় সেখানকার মানুষের আরবিসির সংখ্যা স্বাভাবিকের থেকে অনেক বেশি হয়। তোমাদের এক্ষেত্রে পড়ে রাখা উচিত, কতগুলো জিনিস জেনে রাখা উচিত। যেমন আমি হিমোগ্লোবিনের কথা বলে দিলাম, ঠিক তেমনি তোমরা জেনে রাখবে যে ফাস্টিং বা পোস্ট প্র্যান্ডিয়াল সুগার এইগুলো একটু তো জেনে রাখা উচিত, কারণ এইগুলোর ক্ষেত্রেও ওই গ্লুকোজের পরিমাণের উপর ডিপেন্ড করে। হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া যদিও অতটা এই চ্যাপ্টারের মধ্যে ওইভাবে রিলেটেড নয়, তবুও বলে রাখি। এরপরের এপিসোডে আমরা ব্লাড গ্রুপিংটা পড়ব।